প্রতীক বরাদ্দ পেলেন জাতীয় নির্বাচনের প্রার্থীরা। কাল শুরু প্রচার, আচরণবিধি মেনে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান। হ্যাঁ ভোট দিলে দেশে আর কেউ রাতের ভোট করতে পারবে না, দাবি তথ্য উপদেষ্টার। 100 বছরের দিক নির্দেশনা দেবে গণভোট, মত গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার। রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান। হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে কাল শুরু করবেন ভোটের প্রচার। এবং শরীয়তপুরে সরকারি উদ্যোগে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ, টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তারা। কাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। প্রতীক বরাদ্দের পাশাপাশি আচরণবিধি নিয়েও প্রার্থীদের ধারণা দেওয়া হচ্ছে। রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 6টি সংসদীয় আসনের ৪৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে 2 জন স্বতন্ত্র নির্বাচন করবেন। বরিশালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদীয় 6টি আসনে 36 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। দলীয় প্রতীকের বাইরে একজন স্বতন্ত্র নির্বাচন করবেন। সিলেটে ধারাবাহিকভাবে 6টি আসনে প্রতীক বরাদ্দ হয়। রাজশাহীতে মোট 29 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 3 জন স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেবেন। ময়মনসিংহে মোট 11টি আসনে 67 জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 9 জন স্বতন্ত্র নির্বাচন করবেন। খুলনার 6টি আসনের 38 জন প্রার্থীর নির্বাচনী প্রতীক বরাদ্দ রিটার্নিং কর্মকর্তা। 7 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এদিকে বগুড়ায় 7টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর এবং স্বতন্ত্র সহ 35 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ও আচরণবিধি মেনে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। জনাব তারেক রহমান বগুড়া সদর থেকে নির্বাচন করছেন, আপনারা জানেন। তার নির্বাচনী এজেন্ট হিসাবে আজকে আমরা জেলা প্রশাসকের কাছ থেকে প্রতীক আমরা গ্রহণ করেছি। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। কেউ কেউ শত শত লোকের মধ্যে বাতি জ্বালিয়ে মিটিং করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাদের প্রতীকের প্রচারণা করছে। সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিনস যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। আমরা এই কাউনিয়া পীরগাছার প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়েছি, মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এবং সব ধরনের মানুষের থেকে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। এবং মানুষের যে জনসমর্থন, মানুষের যে আবেগ এবং মানুষেরা যেভাবে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ কাউনিয়া পীরগাছায় রংপুর 4 আসনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12 তারিখে বিজয়ী করে নিয়ে আসবেন। হ্যাঁতে ভোট দিলে দেশে কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না, আর কেউ ভোট চুরি বা রাতের ভোট করতে পারবে না। ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে গণভোট ও ভোটের গাড়ির প্রচারণায় এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীতে দেশ কিভাবে চলবে তার নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। কোনো একক দল নির্বাচনে জয়ী হলেও সব সিদ্ধান্ত একা নিতে পারবে না। দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এদিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গণভোটের প্রচার সভায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, গণভোট 100 বছরের দিক নির্দেশনা দেবে। তাই জুলাই সনদের পক্ষে, গণমানুষের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান তার। আমরা হ্যাঁতে সিল মারি, তাহলে যা হবে তা হচ্ছে ক্ষমতায় একটা ভারসাম্য আসবে, জনগণ ক্ষমতায়িত হবে, প্রশাসন জবাব দিতে বাধ্য হবে। ভোট চুরি করে রাতে ভোট দিয়ে নির্বাচন ছিনিয়ে নেওয়ার, মানুষের নেতা নির্বাচন করার অধিকার ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের দেশে যদি ভবিষ্যৎ করতে হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি রাখতে হয়, তাহলে এটা হ্যাঁ ভোট দেওয়ার মালিক হচ্ছে আপনারা, জনগণ। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাতে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাবা মায়ের মতো হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে সূচনা করবেন গণসংযোগ কার্যক্রম। স্থানীয় নেতারা বলেছেন, সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশ আয়োজনে প্রস্তুত তারা। 1977 থেকে 1978 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে 3 বার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন জিয়াউর রহমান। বেগম জিয়াও 1991 সাল থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে সিলেট থেকেই প্রচারণা শুরু করেন। বাবা মায়ের পথ ধরে
নিজেও মাজার জিয়ারতের মধ্য দিয়ে নিজের ও দলের নির্বাচনী গণসংযোগ শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বুধবার রাজধানীর গুলশানে দলীয় প্রধানের সফরসূচি নিয়ে ব্রিফ করে বিএনপি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। রাতে হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামের শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান। পরদিন সকালে তরুণদের সঙ্গে মত বিনিময়ের পর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এ নিয়ে নগর জুড়ে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। জনসভায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের বাঁধ ভাঙা ঢল নামবে এমন প্রত্যাশা বিএনপির। প্রস্তুতি মোটামুটি প্রায় সম্পন্ন। মাঠের বাইরে আমরা রিকাইবাজার পয়েন্ট পর্যন্ত ধারণা করা যাচ্ছে। এদিকে আমার মনে হয় অন্যান্য যে কোনোবারের তুলনায় এবার অনেক বেশি। যে টার্গেট ছিল আমাদের সমাবেশে কি পরিমাণ তার চেয়ে বহু বেশি। 2005 সালে তারেক রহমান যখন সিলেট এসেছিলেন তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব। সিলেটে জনসভা শেষ করে সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জ ও নরসিংদীতে পথসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাচ্ছি সেখানে। এবং সেই ক্ষেত্রে কিছু ডিলে হতে পারে ভোট গণনায়। সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে থাকবে। এর বাইরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ব্যক্তিগত চায় এটাতে তারা রিভিউ করা হবে কারা কারা ড্রোন উড়াতে পারবেন, আর নির্বাচন ভোট কেন্দ্রের কতটুকু আশেপাশে করতে পারবেন, আর সাধারণ মানুষকে বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ড্রোন উড়াতে হবে কিনা, এই পুরো বিষয়ে খুব দ্রুত একটা ডিসিশন আসবে। এটা নিয়ে একটা কমিটি কাজ করবে। আরেকটা বিষয় ছিল আজকে এই কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা প্রধান উপদেষ্টা দিয়েছে কিনা বলুন কিছু। এই কমিশনের রিপোর্ট আজকে বিকেলে দেবে এবং ওনারা দেওয়ার পর আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। এটা আমরা তো আগেই অ্যাসেসমেন্ট করতে পারছি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মানিকগঞ্জে লাইসেন্সবিহীন অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত, অতিরিক্ত দামি বিক্রি, ক্রয় ও বিক্রয় রসিদ না থাকার অভিযোগে খান ট্রেডার্সকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি ও পশ্চিম দাসরা এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত পদ্মা সেতু টোল থেকে আদায়ের পরিমাণ 3,000 কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার এই তথ্য জানায় সেতু কর্তৃপক্ষ। বর্তমানে সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে 22,000-এর মতো যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে টোল আদায় হয় 2.5 কোটি টাকা। 2022 সালে চালুর পর থেকে সেতুটি দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং আয় দুটোই ধারাবাহিকভাবে বেড়েছে। মুন্সিগঞ্জ ও শরীয়তপুর সংযোগকারী দেশের দীর্ঘতম পদ্মা সেতু দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করেছে। ওই অঞ্চলের 21 জেলার মানুষ এই সেতুর সুবিধা পাচ্ছেন। ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় শীতের প্রকোপ আরও বেড়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত জেলায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা গেছে। কুয়াশার কারণে সকালবেলার রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা।
সারা দেশের মতো চট্টগ্রামেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকাল থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলার ১৬টি আসনে ১১১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। একই সাথে প্রচারণায় নানা বিধিনিষেধের ব্যাপারেও তাদের সতর্ক করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে প্রতীক বরাদ্দের কার্যক্রম পরিদর্শনে এসে বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকাল 10:30 থেকে চট্টগ্রামের 16টি আসনে বিভিন্ন দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ে ধাপে ধাপে চলে এ কার্যক্রম। প্রতীক বরাদ্দ পেয়ে সন্তুষ্টির কথা জানান প্রার্থীরা, তুলে ধরেন নিজ নিজ আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা। সব নিয়মকানুন পার করে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার প্রাণের প্রতীক, আমার অত্যন্ত কাঙ্ক্ষিত প্রতীক, আমাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষের প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছি। 12 ফেব্রুয়ারি পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আমরা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারি, সেটাই আমার প্রত্যাশা এবং সেটাই আমার আশা। ঢাকাতেও কালকে বিচ্ছিন্নভাবে ঘটনা হয়েছে বলে আমি মনে করি এটা সারা দেশে এটা ছড়িয়ে পড়ুক, এটা চাই না। নির্বাচনী মাঠে জনমতের ভিত্তিতে, জনগণের রায়ের ভিত্তিতে আমরা বাংলাদেশের একটা পরিবর্তন সূচিত হয়েছে, সেই পরিবর্তনটাকে অর্থবহ কার্যকর একটা পরিবর্তনে রূপান্তর করতে চাই। জনতাই আমাকে বলেছে আপনি মাঠে নামেন, আমরা একটা তরুণ একদম স্বচ্ছ দুর্নীতিমুক্ত একজন মানুষকে সংসদে পাঠাবো, যার মাধ্যমে সোনার বাংলাদেশের পক্ষে কথা বলা হবে। সেই কারণে জনতার দাবির প্রেক্ষিতে জনতার পক্ষে আমি মাঠে নেমেছি। এদিকে সকালে প্রতীক বরাদ্দের কার্যক্রম পরিদর্শনে এসে বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান বলে জানান ইউরোপীয় ইউনিয়নের পরিদর্শক দলের সদস্যরা। Of course it should be free and fair and reflect the will of the people. There are many different systems that are legitimate how you can do this. Of course it's important that it's multi-party. I don't think that's an issue here. গণভোটের প্রচারণার জন্য প্রার্থীদের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ভাঙলে কঠোর হওয়ার কথা বলছে কমিশন। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আপনারা কোনো ধরনের কোনো শোডাউন করতে পারবেন না, সেটা মোটরসাইকেল হোক, সেটা মাইক্রোবাস হোক, সেটা ট্রাক হোক, বাস হোক, লঞ্চ হোক, কোনো শোডাউন তারা করতে পারবে না। আমরা সেটা বলে দিয়েছি। আমরা বলে দিয়েছি এই ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় ঘটলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রামের 16 আসনে মোট প্রার্থী 111 জন, মোট ভোটার 66,16,713 জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পাশাপাশি আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে ধানের শীষ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমাকে কোদাল, জাতীয় পার্টির প্রার্থী অশোক চাকমাকে লাঙ্গল, গণ অধিকার পরিষদের আবুল বাশার বাদশাকে ট্রাক, ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিনকে হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিকে খাগড়াছড়িতে 11 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপির আব্দুল ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষ, জামায়াতের ইয়াকুব আলীকে দাড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানকে ফুটবল, ধর্মজ্যোতি চাকমাকে ঘোড়া, জিরুনা ত্রিপুরাকে কলস ও ইসলামী আন্দোলনের কাউসারকে হাতপাখা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া বান্দরবানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরিকে ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কালাম আজাদকে হাতপাখা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রার্থী আবু সাইদ সুজাউদ্দিনকে শাপলা কলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন সুষ্ঠু হলে যে প্রার্থী জয়ী হবে তাকেই সাধুবাদ জানানো হবে, এমনটাই জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে, চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান। দুপুরে চট্টগ্রামে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সোশ্যাল লিডার ছাড়া পলিটিক্যাল লিডার হওয়া যায় না। নির্বাচনী প্রচারণা মিছিলে যাতে কোনো কিশোর গ্যাং না থাকে সেই চেষ্টা করে যাবেন বলেও জানান বিএনপির এই প্রার্থী। আমাদের চট্টগ্রামে আমার শিক্ষার জায়গা, আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গা, ওভারঅল সংস্কৃতি চর্চার জায়গা, রাজনীতির প্যাটার্নের জায়গা, এই সব জায়গায় আমার মনে হয় কিছু একটু পরিবর্তনের একটা হাওয়া লাগা দরকার। সেজন্য সেই কালচারাল সোশ্যাল রেভলিউশনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
পোস্টাল ব্যালটের যুগে প্রবেশ করল দেশ। জাতীয় নির্বাচনে অন্যান্য জেলার মতো প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন চট্টগ্রামের প্রবাসীরা। জেলার 16টি আসনে বিদেশ থেকে ভোট দেবেন প্রায় 1 লাখ নাগরিক। দেশের বাইরে থেকেই নিজ দেশের গণপ্রতিনিধি বাছাইয়ের এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রত্যাশা, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। চট্টগ্রামের ইব্রাহিম হোসেন রনি কাজের সুবাদে থাকেন সংযুক্ত আরব আমিরাতে। শত ব্যস্ততার মাঝেও দেশের নির্বাচন নিয়ে রাখছেন নিয়মিত খোঁজখবর। এবারই প্রথম ভোট দেবেন দেশের বাইরে থেকে, তাই আগ্রহ ও উচ্ছ্বাসের কমতি নেই তার। দেশের বাইরে থেকেও নিজের প্রথম ভোটটি পোস্টাল ব্যালটের মাধ্যমে দিতে পারবো। চট্টগ্রাম জেলার 16টি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন 95,297 প্রবাসী। তাদের মধ্যে পুরুষ 86,413 আর নারী 8,883 জন। গোলাপি রঙের ব্যালটে গণভোট আর সাদা রঙের ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে হবে তাদের। 2011 সালে ভোটার, কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। এই প্রথম ভোট দিব বিদেশের মাটি থেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে আমি অংশগ্রহণ করতে পারবো। পোস্টাল বিডিএফকে ধন্যবাদ, ডাক্তার ইউনুস স্যারকে ধন্যবাদ। প্রবাসীদের অংশগ্রহণ আসন্ন নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে বলে মনে করেন প্রশাসনের কর্মকর্তারা। প্রচুর পরিমাণে প্রবাসী ভোটারও হয়েছে। বাংলাদেশের যত প্রবাসী ভোটার তার 1/3 ভোটার হচ্ছে চট্টগ্রাম এই জেলাতে। তো এটি নির্বাচনে একটি বড় একটা প্রভাব ফেলবে অবশ্যই। আগামী নির্বাচিত জনপ্রতিনিধিরা বন্দরনগরীবাসীর ভাগ্য বদলে ইতিবাচক ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা প্রবাসী ভোটারদের। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর ডিসি হিলে বাংলাদেশ বেতার চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় তিনি বলেন, আসন্ন গণভোট বাংলাদেশে যুগ পরিবর্তনের ডাক দিয়েছে। স্বৈরাচারী ব্যবস্থাকে চিরতরে সরিয়ে দিতে জনগণকে তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল আইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ে গোলটেবিল বৈঠক হয়েছে। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ CCRSBDর আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে এই বৈঠক হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম 5 আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, জাতীয় নিরাপত্তাজনিত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোকে ভিন্ন ভিন্ন অবস্থান না নেওয়া উচিত। দেশের স্বার্থে দেশের ভিন্ন ভিন্ন পলিসি থাকতে পারে, তবে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, শুধু মিয়ানমারের সঙ্গে কথা বলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। সমাধান করতে হলে অন্যান্য দেশের সঙ্গেও কথা বলতে হবে। এছাড়া টেকনাফের সীমান্ত নিরাপদ না, তাই এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সমস্যা বাড়তে পারে। CCRSBD চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে জামায়াতের নেতা ডক্টর মশিউর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন। এই রোহিঙ্গা ইস্যু বলেন, হিল ট্র্যাক্সের ইস্যু বলেন, এগুলো কিন্তু আমাদের দেশকে হেভিলি ইম্প্যাক্ট করতেছে, নট অনলি সিকিউরিটি ওয়াইজ। আপনি এখানে যদি শুধু বার্মার সাথে নেগোশিয়েট করে আপনি এটা সমাধান করতে চান মায়ানমারের সাথে, এটা কিন্তু পসিবল না। বিহাইন্ড দ্য ভিজিবল স্টেক হোল্ডার, মানে যে দৃশ্যমান যে পক্ষ আপনি দেখছেন, তার পিছনে যে অদৃশ্য পক্ষ আছে, তার সাথেও কিন্তু আপনার একটা এটার ব্যাপারে আলোচনা আসতে হবে, তারপরে এটা সমাধান হবে।